আপনারা কক্সবাজারের এই ঘনবসতি বা চাপ এড়াতে ভাষান্তরে প্রায় 34,000-এর মতো রোহিঙ্গাকে আপনারা ওখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। তো আমরা ভাষান্তরেও কাজ করে দেখেছি, এখানেও কাজ করে দেখেছি। ওখানে থাকার ব্যবস্থা ভালো কম্পারেটিভলি, তারা খোলামেলা জায়গায় থাকতে পারে, কিন্তু তারপরেও তারা তো ওখানে থাকতে চায় না, চলে যায় বিভিন্ন জায়গায়। এই দুই জায়গার মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন, কিভাবে মূল্যায়ন করবেন তাদের, অর্থাৎ ভাষান্তর প্রজেক্টের সাফল্যকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? ভাষান্তর সম্পূর্ণভাবেই বাংলাদেশ সরকারের অর্থায়নে আপনার তৈরি একটি প্রজেক্ট। এটি হচ্ছে আশ্রয়ন ৩ প্রকল্প। বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ নেভি এটি বাস্তবায়ন করেছে এবং ইনিশিয়ালি প্ল্যান ছিল যে ১ লক্ষ রোহিঙ্গাকে সেখানে রিলোকেট করা হবে, নট রিহ্যাবিলিটেশন। আমরা রিহ্যাবিলিটেশন শব্দটা রোহিঙ্গাদের ক্ষেত্রে ব্যবহার করি না। আমরা তাদেরকে অস্থায়ীভাবে এখানে বাংলাদেশ সরকার থাকতে দিয়েছে, কিন্তু মূলত তাদের পুনর্বাসন হবে তাদের নিজ দেশে গিয়ে। রিইন্টিগ্রেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ওয়েন রিপাট্রিয়েশন উইল হ্যাপেন। তো ভাষান্তরে কিন্তু সেইভাবে আসলে রোহিঙ্গাদেরকে নেওয়া যায়নি। অনেকগুলো লিমিটেশনস আছে, একটু সংক্ষিপ্ত সময় বলা মুশকিল। বাট একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা যখন কক্সবাজারে থাকে সেখানে নিঃসন্দেহে ভাষান্তরের ঘরগুলোর তুলনায় কক্সবাজারে যে শেল্টার বলি, এটা ঘর বলা যায় না, শেল্টার। কারণ একটা পরিবারের ৫-৬ জনকে 10/15 স্কোয়ার ফিট জায়গা অ্যালোকেট করা হয় এবং তার উপরে টারপলিন, পাশেও টারপলিনের বেড়া, মাঝে বাঁশের খুঁটি, বাঁশের খুঁটি, এবং তারা ফ্লোরিং মাটিতে থাকে। কখনো কখনো ফ্লোরিনটাকে কিছু সিমেন্টেড করা হয়েছে। তো সেই জায়গা যদিও আপনার ভাষান্তরের তুলনায় খারাপ, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন সে দেখে মিয়ানমারের পাহাড়, আরাকানের পাহাড়, নিশ্চয় সে স্বপ্ন দেখে যে আমি আমার দেশে ব্যাক করব। হ্যাঁ, এই যে তার একটা স্বস্তির জায়গা আছে, তার স্বপ্নের জায়গা আছে, এটি কিন্তু ভাষান্তরে নেই। ভাষান্তর তো সারাউন্ডেড বাই ওয়াটার, এক ধরনের কনফাইনমেন্ট ওখানে আছে। ডিফারেন্ট রোহিঙ্গা ছাড়া তো ওখানে অন্য জনগোষ্ঠীও নাই, কেউ নাই। এবং তারা যদি সাগরে মাছ ধরতে যায় সেখানে হয়তো নোয়াখালী অঞ্চলে জেলেদের সাথে তাদের ইন্টারাকশন হয়, সেটা ল্যাঙ্গুয়েজের আবার একটু ডিফারেন্স আছে। কক্সবাজারে সে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটাও নাই, অলমোস্ট সেম কালচার। তো এই বিষয়টি আছে, ফলে তাদেরকে ওইভাবে নেওয়া যায়নি। আর ইউএন এজেন্সি এবং এনজিওদের তরফ থেকে এক ধরনের বক্তব্য আসছে প্রথম থেকে যে এখানে 30% কস্ট ইজ হায়ার দেন দি কক্সবাজার, কারণ এখানে ক্যারিং কস্ট আছে এবং মনসুন সিজনে ডিসরাপশন হয় কমিউনিকেশনের। ফলে তারা প্রথম দিকে তো খুবই তারা আগ্রহী ছিল না, পরে অনবোর্ড হয়েছে। বাট রোহিঙ্গাদের রিলোকেশনের দায়িত্ব কখনোই ইউএন নেই এবং তাদের গোয়েন সি ভিজিটের করা হয়েছে, তাদের আত্মীয় স্বজনকে দেখার জন্য কক্সবাজারে ফেরত আনা, সে দায়িত্ব ইউএন নেই। ফলে বাংলাদেশ সরকারের অর্থ ব্যয় করে রিলোকেশন করা হয়েছে 37,000 রোহিঙ্গার, কিন্তু এখন সম্ভবত 28 থেকে 29,000 এই মুহূর্তে আছে, বাকিরা অনেকেই কক্সবাজারে ব্যাক করেছে। বাট ভাষান্তরে ধরেন গভর্নমেন্টের তরফ থেকে তাদের বিভিন্ন লাইভলিহুডের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, তাদের গরু পালন, ভেড়া পালন, ছাগল পালন, মাছ চাষ, সবজি চাষ, এগুলো করে দেওয়ার সুযোগ ছিল। এবং সেখানে আমাদের এনজিওরা খুব কষ্ট করছে, আপনারাও গিয়েছেন সেখানে, ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ গিয়েছে, ব্র্যাক ওখানে লার্জেস্ট এনজিও কাজ করেছে। বাট ইনভেস্টমেন্টের তুলনায় রিটার্নটা কম, এটা ঠিক। বাট তারপরেও ভাষান্তর যে আবাদ হয়েছে এবং সেটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো রোহিঙ্গা রিলোকেশন এই মুহূর্তে সরকার বন্ধ রেখেছে, বিশেষ করে ইন্টারিম সরকার সিদ্ধান্ত নিয়েছে আর রিলোকেশন হবে না, তখন থেকে এই পর্যন্ত রিলোকেশন বন্ধ। এবং আমরা বুঝছি না যে এটি কন্টিনিউ করবে কিনা। বাট রোহিঙ্গারা 27-28,000 এখনও রয়েছে এবং তাদের জন্য আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সাম্প্রতিক সময় দেখা গিয়েছে যে ক্যাম্পগুলোতে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, মাদক, ইভেন আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়েছে। গত
7-8 বছরে পরিসংখ্যান অনুযায়ী, এর বাইরেও হয়তো আছে, 250-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটি কি বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণটা হচ্ছে অনেকের কাছে, বিশ্ব সম্প্রদায়ের কাছে, জাতিসংঘের কাছে, এনজিওর কাছে, আইএনজিওর কাছে এটি মানবিক সংকট, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। বাট একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কাছে এটি শুধুমাত্র মানবিক সংকট নয়, এটি আমাদের জন্য একটি সিকিউরিটি ক্রাইসিসও বটে। এবং যতই দিন যাচ্ছে আমাদের জন্য এই বিষয়টি জটিলতর হচ্ছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাস করে এরকম লোক রয়েছে। কারণ আমি আগেই বলেছি, তাদের অসংখ্য যুবক যুবতী রয়েছে যাদের ট্রমা আছে, তারা স্বপ্নহীন। এবং মিয়ানমারের যেই এলাকায় যুদ্ধ, মিয়ানমার তো সর্বত্রই যুদ্ধ হচ্ছে, কিন্তু যেখান থেকে তারা এসেছে সে এলাকা আমাদের যে ক্যাম্প রয়েছে, ক্যাম্প থেকে খুব দূরে না, এই এলাকায় এখনও যুদ্ধরত অবস্থায় রয়েছে। এবং রোহিঙ্গা ক্যাম্পে যারা বসবাস করছে অনেকেই হয়তো ওই যুদ্ধেই অংশগ্রহণ করেছে অতীতে, সেরকম অভিজ্ঞতা তাদের রয়েছে। এবং কেউ কেউ হয়তো যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিয়েও আসতে পারে। তো সেই সব মাথায় রেখে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আপনি জানেন যে 3টা ব্যাটালিয়ন এপিবিএন ওখানে ডেপ্লয়েড আছে, 2000-এর উপরে। একদম সিনিয়র পুলিশ অফিসার ডিআইজির নেতৃত্বে ওখানে কাজ করছে, এডিশনাল ডিআইজিরা সিও ওখানে। নর্মাল পুলিশ তো আছেই, পুলিশিং আছে, 2টা থানা আছে ওখানে। পুলিশ বিট করার জন্য দাবি আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ওই এলাকার সন্তান, তিনি বিষয়টা আরও ভালোভাবেই জানবেন এবং করছেনও তিনি। এই ছাড়া ধরুন বিজিবি রয়েছে বর্ডারে, র্যাব রয়েছে, আনসার রয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটা ব্রিগেডও এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তাদের একটা কোঅর্ডিনেশন সেল রয়েছে, তাদের ডেভেলপমেন্টও আছে। তো এইসব কিছু মাথায় রেখেই আমরা, আমাদের সরকার কাজ করছে। এবং আপনি যে কথা বললেন যে এখানে খুন হয়েছে সত্য, এবং এটা তাদের বিভিন্ন ইন্টারনাল কনফ্লিক্ট, তারপরে আপনার হাউস হোল্ড ভায়োলেন্স রয়েছে এখানে, ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে এখানে। কারণ ক্যাম্পের যে বসবাসের যে অবস্থা, যে পরিবেশ, এটি কোনোভাবেই আসলে মানে দীর্ঘদিন থাকার উপযুক্ত না। এবং আমি সবসময় বলি যে ক্যাম্প ইজ নট এ প্লেস টু লিভ ইন। এইটা কোনো ক্যাম্প মানে কি? ক্যাম্প তো একটা টেম্পোরারি। আমরা যেমন বিএনসিসির ক্যাম্প করেছি, স্কাউটের ক্যাম্প করেছি, মানে 3 দিনের জন্য, 4 দিনের জন্য, ওটা ওয়ান টাইপ অফ প্লেজার ট্রিপ। এক্স্যাক্টলি, এটা ক্যাম্প। ক্যাম্প মানে বেশি দিন থাকবে না, কিন্তু এটা তো 9 বছর হতে চললো। সুতরাং এই ক্যাম্পের যে টেম্পোরারিনেস, এটা এখন পার্মানেন্ট টেম্পোরারিনেসে রূপান্তর হয়েছে। এবং এইটা আসলে মানুষের মধ্যে ধরেন হতাশা হলে যেটা হয় সেটা হয়েছে। এবং কিন্তু আমার মনে হয় ন্যারেটিভসও রয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে, যে তারা খুনাখুনি করে, তারা আইন শৃঙ্খলা মানে না, তারা এই ধরনের একটু ন্যারেটিভও আছে। ধরেন 12 লক্ষ লোক থাকে, এবং তাদের আপনি ব্যাকগ্রাউন্ডটা মাথায় রাখতে হবে, তাদের ভবিষ্যৎটাও মাথায় রাখতে হবে, তাদের ক্যাম্পের পরিবেশটা মাথায় রাখতে হবে। তারপরে সরকারের পারফরমেন্সটা আপনি বিচার করতে পারবেন, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে রাখা হয়েছে। আমি মনে করি আমরা সরকার যে প্রতিষ্ঠানগুলো আমরা এখানে কাজ করছি, এটা আমার কমপ্লেসেন্সি না, সন্তুষ্টি না, আরও ভালো হওয়া দরকার ছিল, কিন্তু আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা এই মানুষগুলি, হতাশ মানুষগুলো, মানে ঘটনা ঘটছে যেটা দুর্ঘটনা, কিন্তু সেটা বাড়তে দিচ্ছেন না। হ্যাঁ, আমরা এই মানুষগুলোকে নিয়ে ডিল করছি এবং অ্যাড্রেস করছি বিষয়গুলো।